নমস্কার সকলকে। আর কিছুদিন পরে আমাদের নদিয়া জেলার যে ইন্টারভিউ সেটা শুরু হবে। সকলকে শুভকামনা রইল, আপনাদের ইন্টারভিউ যাতে ভালো হয়। এখন ইন্টারভিউতে বিভিন্ন জায়গা থেকে নানা রকম প্রশ্ন ধরা হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো দিকটায় বাদ না দেওয়াই ভালো। সেই জন্য আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলো জেনে যাওয়া খুবই দরকার বলে মনে করি। এছাড়াও নদিয়া ছাড়াও যে পরবর্তী জেলাগুলোর টাইমিং দিয়ে দিয়েছে, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, এভাবে চলতে থাকবে। তো সেক্ষেত্রেও আপনাদের সুবিধা হবে এগুলি পড়লে। তো চলুন, আজ আমরা প্রথমেই কয়েকটা প্রশ্ন দেখে নিই। এরকম ছোট ছোট পার্টে আমরা প্রত্যেকটা বিষয় দেখে নেব এবং পরবর্তী ভিডিওগুলোতেও কিছু কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম কোশ্চেন হলো, সর্বশিক্ষা অভিযান কি, এর মূল লক্ষ্য কী? দেখুন, সংক্ষেপে যদি বলি, সর্বশিক্ষা অভিযান কি, এটি কেন্দ্রীয় সরকারের একটি প্রধান শিক্ষা প্রকল্প, যেটি 2001 সালে শুরু হয়। যার মূল উদ্দেশ্য কি? 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে বিনামূল্যে ও বাধ্যতামূলক এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা দেওয়া। এটাই হলো সর্বশিক্ষা অভিযান। এখন যদি আমাকে জিজ্ঞেস করে এর লক্ষ্যগুলি কী, তো এই সর্বশিক্ষা অভিযানের প্রধান লক্ষ্যগুলি হলো ড্রপ আউট কমানো, স্কুলে ভর্তি বৃদ্ধি, মানসম্মত শিক্ষা প্রদান, শিক্ষক শিক্ষিক প্রশিক্ষণ উন্নয়ন, বিশেষ প্রয়োজনে সক্ষম অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিড, এইসব শিশুদের যাতে সঠিকভাবে শিক্ষা দেওয়া যায়। প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্তি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা বিভিন্ন স্তরের বিভিন্ন সমাজের মানুষের পরিবারের শিশুরা যাতে একসাথে পড়াশোনা করতে পারে তা সুনিশ্চিত করা। বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন ঘটানো এবং ভারতে একটি সার্বজনীন প্রাথমিক শিক্ষার ভিত্তি তৈরি করা। এই হলো আমাদের প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান। নেক্সট কোয়েশ্চেন, আরটিই অ্যাক্ট 2009 কি? এটি প্রাথমিক শিক্ষাকে কীভাবে প্রভাবিত করে? দেখুন, আরটিই অ্যাক্ট জানার আগে আমাদের জানতে হবে আরটি এর পুরো নাম কী। এই কোয়েশ্চেনটা অনেক সময় ট্রিকি হয়, কারণ আমরা সহজেই বলে থাকি আরটি এর পুরো নাম হলো রাইট টু এডুকেশন, কিন্তু এর যদি পুরো নামটা জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে হবে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। তো এক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যায় যে কোনটা বলবো। আশা করি কনফিউশন আর থাকবে না। ইন্টারভিউতে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আরটি এর পুরো নাম কি, সেক্ষেত্রে এই পুরো নামটাই বলবেন, এতে ইন্টারভিউয়াররাও খুশি হবে। তো এই আরটি অ্যাক্টটি 6 থেকে 14 বছর বয়সী যে শিশুরা আছে তাদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার একটি সাংবিধানিক অধিকার দিয়েছে, তা আইনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরটি অ্যাক্ট কোনো নতুন অ্যাক্ট নয়, এটা আপনাদের মনে রাখতে হবে। আরটি অ্যাক্ট হলো এই যে আমাদের 6 থেকে 14 বছরের যে অবেতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, যেটা সাংবিধানিক রূপ ছিল, যেটা আর্টিকেল 21A ছিল, আগেই পড়েছি আমরা আগের ভিডিওতে, তারই একটি আইনি রূপ দেওয়া হয়েছে। অর্থাৎ এই আইনের মাধ্যমে কী কী বলা হয়েছে দেখুন, যে কোনো শিশুকে স্কুলে ভর্তি নিতে অস্বীকার করা যাবে না। অর্থাৎ যদি কোনো শিশু সমাজের যে কোনো স্তর থেকেই আসুক না কেন, তাকে স্কুলে ভর্তি নিতে হবে। প্রাথমিক স্তরে ফেল করানো যাবে না, অর্থাৎ নো ডিটেনশন পলিসি। অর্থাৎ শিশুকে যদি সে পরীক্ষায় উত্তীর্ণ না হয় সেক্ষেত্রে তাকে ফেল করানো যাবে না, তাকে পরবর্তী স্তরে পাঠাতে হবে। এছাড়া নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয় স্থাপন বাধ্যতামূলক, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের একটা মনে রাখতে হবে কথা, যে যদি আপনাদের জিজ্ঞেস করা হয় কত কিলোমিটার পর্যন্ত একটি প্রাথমিক বিদ্যালয় থাকা দরকার, সেটি হবে 1 কিলোমিটার। এবং যদি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের কথা বলা হয় সেক্ষেত্রে হবে 3 কিলোমিটার। তো এই দুটো প্রশ্ন আমাদের মনে রাখতে হবে, যে প্রাথমিকের ক্ষেত্রে এটি হবে 1 কিলোমিটার, 1 কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় উপস্থিত থাকতে হবে, এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় 3 কিলোমিটারের মধ্যে উপস্থিত থাকতে হবে। এছাড়া কি বলেছে, যে সব শিশুদের জন্য একই মানের শিক্ষা দিতে হবে। তাছাড়া এসএমসি, যাকে আমরা স্কুল ম্যানেজমেন্ট কমিটিও বলি, সেটি
গঠন করতে হবে এবং সেটি বাধ্যতামূলক হবে এবং শিক্ষার অধিকারকে আইনি মর্যাদা দেওয়া ছিল এর সবথেকে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এই হলো আমাদের আরটি অ্যাক্ট 2009। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব, যা হলো মিড ডে মিল প্রকল্প। দেখুন, মিড ডে মিল প্রকল্প প্রথম চালু হয় 1995 খ্রিস্টাব্দে সারা ভারতবর্ষে। কিন্তু পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, পশ্চিমবঙ্গে অনেক পরে শুরু হয় 2003 খ্রিস্টাব্দে, সেটিও কোর্টের অর্ডারের পর। এবং যদি আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে মিড ডে মিল প্রথম কোথায় চালু হয় ভারতে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে তামিলনাড়ু রাজ্য। এখন মিড ডে মিলকে আমরা মিড ডে মিল আর বলি না, তাই মিড ডে মিলের বর্তমান নাম হচ্ছে পিএম পোষণ। কত খ্রিস্টাব্দে চেঞ্জ হয়েছে? 2021 খ্রিস্টাব্দে। এখন এই পিএম পোষণের যদি আপনাকে পুরো নাম জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে পিএম পোষণের পুরো নাম হলো প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এই ছোটো ছোটো প্রশ্নগুলো আপনাকে অবশ্যই ইন্টারভিউতে অনেকটা হেল্প করবে, কারণ যেহেতু আমরা জানি না কোন জায়গা থেকে কীভাবে প্রশ্ন তোলা হবে। এখন যদি জিজ্ঞেস করা হয় যে কোন ইয়ার থেকে কোন ইয়ার দেওয়া হয় মিড ডে মিল, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে যখন মিড ডে মিল শুরু হয় তখন ক্লাস 1 থেকে দেওয়া হতো 8 পর্যন্ত। এখন সেটা প্রি স্কুল থেকে হয়ে গেছে ক্লাস 8 পর্যন্ত। এটা তো হলো মিড ডে মিলের সার্বিক রূপ। এখন মিড ডে মিলের প্রধান লক্ষ্যগুলি কী? মিড ডে মিলের প্রধান লক্ষ্যগুলি হলো শিশুদের অপুষ্টি দূর করা, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, ড্রপ আউট কমানো, সামাজিক সমতা গড়ে তোলা, অর্থাৎ জাতি, ধর্ম, সম্প্রদায় সব নির্বিশেষে শিশুরা এক জায়গায় বসে সবাই একসাথে খাবে, এতে ভ্রাতৃত্ববোধ এবং জাতীয় ঐক্য রক্ষা পাবে। এছাড়া শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ শিশুরা যদি খালি পেটে না থাকে, তাদের পেট ভর্তি থাকে, সেক্ষেত্রে তাদের যে শিক্ষার আগ্রহ সেটাও বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আপনি একটা এই লাইনটা আপনি অ্যাড করতে পারেন যে মিড ডে মিল শুধুমাত্র একটি খাদ্য নয়, বরং শিশুর স্বাস্থ্য, শিক্ষার ধারাবাহিকতা এবং সামাজিকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আশা করি এই লাইনটি যদি অ্যাড করেন আপনার উত্তরের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইন্টারভিউটা অবশ্যই খুশি হবেন। আমাদের নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে মিড ডে মিল কীভাবে পরিচালিত হয়? এক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গে মিড ডে মিল স্কুল কর্তৃপক্ষ, এসএমসি, এদের সামঞ্জস্য বজায় রেখে নিয়ন্ত্রিত হয়। নির্দিষ্ট মেনুর মধ্যে কী কী থাকে? চাল, ডাল, ডিম, সয়াবিন, ভেজিটেবল সব কিছুই একটি নির্দিষ্ট মেনু অনুসারে প্রত্যেক সপ্তাহে দেওয়া হয়। এবং এর তদারকি কারা করেন? এদের তদারকি স্কুল ইন্সপেক্টর অর্থাৎ এসআই এবং এইচএম অর্থাৎ হেডমাস্টার তদারকি করেন। রান্নার ঘর, পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিত করা হয়। খাদ্যের গুণগত মান, স্বাস্থ্যবিধি নিয়মিত চেক করা হয়। এই ব্যবস্থার স্বচ্ছতা শিক্ষকের দায়িত্বের একটি বড় অংশ। অর্থাৎ একজন শিক্ষক শুধু বিদ্যালয়ে শিক্ষাদান করেন না, তার সাথে তিনি মিড ডে মিলের দায়িত্বভারও গ্রহণ করেন। এখন এখান থেকে আপনার সব থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো হয় মিড ডে মিল থেকে, সেগুলো হলো যে বর্তমানে একজন ছাত্রপিছু মিড ডে মিলে কত টাকা বরাদ্দ? সেটি হয়ে যাবে আপনার 6 টাকা 78 পয়সা। এটি আপনাকে মনে রাখতে হবে প্রাথমিক স্তরে। আর যদি উচ্চ প্রাথমিক স্তর বলা হয় সেক্ষেত্রে হবে 10 টাকা 17 পয়সা। আর অবশ্যই মনে রাখতে হবে যে এই যে বরাদ্দ টাকা মাথাপিছু, তার 60% দেয় কেন্দ্র সরকার এবং 40% দেয় রাজ্য সরকার। প্রাথমিকে যে 6 টাকা 78 পয়সা দেওয়া হয়, তার মধ্যে 4 টাকা 7 পয়সা এটি দেয় কেন্দ্র সরকার এবং 2 টাকা 71 পয়সা দেয় রাজ্য সরকার। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যে 10 টাকা 17 পয়সা দেওয়া হয়, তার মধ্যে 6 টাকা 10 পয়সা দেওয়া হয় কেন্দ্র সরকার দ্বারা এবং বাকি টাকা যেটা 4 টাকা 7 পয়সা রয়ে সেটা দেওয়া হয় রাজ্য সরকার দ্বারা। তো এই হলো আমাদের মিড ডে মিল সম্পর্কে সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধরা হয় সেগুলো একসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো কন্যাশ্রী প্রকল্প। এখন কন্যাশ্রী প্রকল্প থেকে
যে কোশ্চেনগুলো বেশিরভাগ ধরা হয় সেটি হলো কখন শুরু হয়, সেটি হবে 2013 খ্রিস্টাব্দে। এবং এর লক্ষ্য, এর প্রধান লক্ষ্যগুলো বাল্যবিবাহ রোধ করা, মেয়েদের স্কুলে ধরে রাখা, উচ্চশিক্ষায় উৎসাহ দেওয়া। এছাড়া এখানে মিড ডে মিল এছাড়া কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে যে প্রশ্নগুলি করা হতে পারে সেগুলি হলো, কন্যাশ্রী প্রকল্পে কটি ভাগে বিভক্ত? আপনাদের মনে রাখতে হবে এটি দুটি ভাগে বিভক্ত, K1 এবং K2। K1 কাদের জন্য? বিদ্যালয়ে শিক্ষা পাঠরত 13 থেকে 18 বছর পর্যন্ত মেয়েদের বার্ষিক 1000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়, এটি হলো K1। এবং যখনই তারা 18 বছর পূর্ণ করে অবশ্যই তাকে শিক্ষাধীন হতে হবে, পাঠরত হতে হবে। তারপর সে কী করবে? K2 ফর্ম ফিল আপের মাধ্যমে এককালীন 25,000 টাকা পাবে। এবং এই কন্যাশ্রী প্রকল্প 2019 খ্রিস্টাব্দে কী হয়? ইউনেস্কোর কালচারাল হেরিটেজের আওতায় আন্তর্জাতিক পুরস্কার পায়। এই প্রশ্নটা করা হয় যে কার অধীনে পায় এবং কত খ্রিস্টাব্দে পায়। তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো দ্বারা পুরস্কারপ্রাপ্ত 2019 সালে। এরপর সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্প 2015 সাল থেকে শুরু হয়। এক্ষেত্রে কী করা হয় যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যাতে তারা সহজেই বিদ্যালয়ে পৌঁছাতে পারে, সেই জন্য তাদের বিনামূল্যে একটি করে সাইকেল দেওয়া হয়। এই সাইকেল দেওয়ার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল যে দূরত্বের কারণে স্কুল না যেতে পারলে তার সমস্যা দূর করা, স্কুলে নিয়মিত উপস্থিতি বৃদ্ধি করা, মেয়েদের নিরাপত্তা বাড়ানো। অবশ্যই মেয়েরা যদি হেঁটে যাওয়ার থেকে সাইকেলে যায়, অবশ্যই কিছুটা হলেও তাদের সময়ের কমতি হবে এবং নিরাপত্তাও কিছুটা হলেও বজায় রাখা যাবে। এছাড়া শিক্ষায় ধারাবাহিকতা বজায় রাখা। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি কাছাকাছি থাকলেও উচ্চ বিদ্যালয়গুলি কিছুটা দূরে হয়। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীরাই স্কুলে বা বিদ্যালয়ে যেতে চায় না। এই সাইকেল দেওয়ার মাধ্যমে এই যে ধারাবাহিকতা, এটা বজায় রাখা সম্ভব হয়েছে। এছাড়া এটি শিক্ষায় সুযোগ বৃদ্ধি করার একটি বড় পদক্ষেপ ছিল। এরপর রূপশ্রী প্রকল্প, যেটি 2018 সালে শুরু হয়। এর প্রধান উদ্দেশ্য হলো যে পরিবারের মেয়েরা শিক্ষার দিক থেকে মনোযোগ দেয় এবং সমাজে নারীর নিরাপত্তা বাড়ে এবং মেয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া রূপশ্রী প্রকল্পের মাধ্যমে বিবাহযোগ্য মেয়েদের এককালীন 25,000 টাকা দেওয়া হয়, যাতে তার গরিব এবং আর্থিকভাবে স্বাবলম্বী নয় এইসব পরিবার যাতে মেয়েদের বিয়ে সহজে দিতে পারে, সেই জন্য একটি খুব ভালো প্রকল্প। অবশ্যই আমাদের প্রাথমিক শিক্ষক হিসেবে এটি অভিভাবকদের মধ্যে প্রচার করা জরুরি বলে আমিও মনে করি। এরপর আমাদের নেক্সট প্রশ্ন, বিনামূল্যে বই খাতা ইউনিফর্ম দেওয়া হলে কী সুবিধা হয়? দেখুন, বর্তমানে আমাদের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়েও বই খাতা ইউনিফর্ম সব কিছুই বিনামূল্যে দেওয়া হয়। তো এতে কী হবে? এতে দরিদ্র পরিবারের আর্থিক চাপ কিছুটা কমবে, শিশুদের নিয়মিত স্কুলে আসতে সুবিধা হবে, পড়ার প্রতি আগ্রহ বাড়বে, স্কুলের সমতা বজায় থাকবে, ড্রপ আউট কমানো যাবে। এই প্রকল্প শিশু শিক্ষার প্রবেশাধিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট প্রশ্ন, বিদ্যালয় পরিদর্শনের প্রয়োজন কেন? দেখুন, বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে মিড ডে মিলের মান যাচাই করা সম্ভব, ছাত্রদের উপস্থিতি দেখা যাবে, অবকাঠামো উন্নত হয়েছে কি না তা লক্ষ্য করা যায়। এছাড়া শিক্ষার মান সবই নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। এছাড়া স্কুলের স্বচ্ছতা, শৃঙ্খলা এবং শিক্ষার গুণমান বাড়া হয়েছে কি না সেটাও পরিলক্ষণ করা যায়। নেক্সট প্রশ্ন এবং আমাদের আজকের অন্তিম প্রশ্ন, এসএমসি এর কাজ কী? এসএমসি হলো স্কুল ম্যানেজমেন্ট কমিটি, যেটা আমরা আগের ভিডিওতে পেয়েছিলাম যে 1986 খ্রিস্টাব্দের যে জাতীয় নীতি সেই অনুসারে গঠন করার কথা বলা হয়েছিল। তো এসএমসির পুরো নাম হলো স্কুল ম্যানেজমেন্ট কমিটি, যার প্রধান কাজগুলি হলো স্কুলের উন্নয়ন পরিকল্পনা তৈরি করা, মিড ডে মিল পর্যবেক্ষণ করা, আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করা, অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ,
শিশুদের উপস্থিতি এবং অগ্রগতি পর্যবেক্ষণ করে স্কুলকে কমিউনিটির সঙ্গে যুক্ত করা। এই স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে আমাদের প্রধান শিক্ষক এবং তার সাথে আমাদের যে বিদ্যালয়ের পাঠ্যরত শিক্ষার্থী রয়েছে তাদের অভিভাবকরা যুক্ত থাকে এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটি স্কুলের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করে এবং পরিচালনা করে। তো আশা করি আপনারা এই ভিডিওটা ভালো লেগেছে এবং প্রশ্নগুলো যদি আপনাদের কিছুটাও হেল্প করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।